জ্যোতিগৃহ বড়বাজার আগুনে আতঙ্ক এখনো নেভেনি বড়বাজারের বিধ্বংসী আগুন। পুরো কার্যত ছাই অমরতলা লেনের একটি বাড়ি। ইতিমধ্যে ভেঙে পড়েছে বাড়িটির একাংশ। বিপজ্জনক অবস্থায় গোটা বাড়িরই রাতভর চলে আগুন নেভানোর কাজ। নিজে প্রায় সারা রাতে তদারকিতে ছিলেন মেয়র তথা দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। দমকল সূত্রের খবর, বাড়ির ভেতর এখনও জ্বলছে আগুন। তা আয়ত্তে আনা সম্ভব হয়নি। ৩০টিরও বেশি দমকলের ইঞ্জিন কাজ করেছে রাতভর। তবে জলের অভাবের অভিযোগে সরব স্থানীয় বাসিন্দারা। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন সরাসরি, দেবারতী ঘোষ এবং সোমা দাস। আমি সোমা, প্রথমে তোমার কাছে যাব। বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, তারপরও এখনো পর্যন্ত ঠিক কি সিচুয়েশন, কি পরিস্থিতি? তুমি রয়েছো ঘটনাস্থলে, আগুন কি সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলা যায়? না দেখো সঞ্চিতা, এখনো পর্যন্ত আগুন যে পুরোপুরি নিয়ন্ত্রণে সেটা বলা যাবে না, কারণ আমরা দেখেছি যে বাড়ির নিচ তলাতে অর্থাৎ আগুনের উৎসস্থল সেখানে কিন্তু এখনো পর্যন্ত আগুন জ্বলছে। বলা যেতে পারে যে একেবারে পকেট ফায়ার যাকে বলে, যেহেতু নিচ তলাতে প্রচুর পরিমাণে রাসায়নিক দ্রব্য মজুদ ছিল। তুমি জানো যে ক্যানিং স্ট্রিট এলাকা, এখানে কিন্তু চশমার ব্যবসা সেটাই বেশি পরিমাণে হয়। ফলে যে বাড়িতে আগুন লেগেছে সেখানে একদিকে যেমন চশমার ব্যবসা, অন্যদিকে কিন্তু প্লাস্টিকের প্রচুর জিনিসপত্র রয়েছে, পাশাপাশি কিন্তু রাসায়নিক দ্রব্য প্রচুর পরিমাণে মজুদ ছিল। কারণ আমরা দেখছি যে বারে বারে যে ধোঁয়া বেরোচ্ছে, কখনো সেটা সাদা, কখনো সেটা কালো ধোঁয়ায় এলাকা পুরো ঢেকে যাচ্ছে। তার কারণ কালো ধোঁয়া এই কারণে যে বিষাক্ত গ্যাস অর্থাৎ রাসায়নিক দ্রব্য এখানে প্রচুর পরিমাণে মজুদ রয়েছে, যেই কারণে কিন্তু আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। দমকল কর্মীরা তারা চেষ্টা করছেন, ভেতরে যেহেতু রাসায়নিক পদার্থ রয়েছে, ভেতরটা পুরোটাই তেলতেলে অবস্থায় রয়েছে, ফলে দমকল কর্মীরা কিন্তু সেখানে প্রবেশ করতে পারছেন না। একেবারে আশেপাশে যে বিল্ডিংগুলো রয়েছে, বড় বড় বিল্ডিংগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু দীর্ঘ পাইপলাইনের সাহায্যে আগুন নেভাবার কাজ চলছে। সকালে দিকে একেবারে পর্যাপ্ত জল ছিল না, সেই কারণে কিছুটা আগুন নেভানোর কাজ কিছুটা ধীর গতিতে হয়েছে। কিন্তু যত বেলা বাড়ছে বিভিন্ন জায়গা থেকে জলের ব্যবস্থা করা হচ্ছে, জল নিয়ে আসা হচ্ছে, ফলে দমকল কর্মীরা কাজ করছেন। বিষয় যেটা যে দেখো, বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন উঠছে ইতিমধ্যেই, যেটা বলা হচ্ছে যে এলাকার অন্যান্য যারা রয়েছেন, বাসিন্দারা যারা রয়েছেন, যাদের বাড়িতে ব্যবসা কাজ নেই, তারা কিন্তু এই বিষয়টি নিয়ে প্রতিবাদ করছেন। তারা বলছেন যে বড় বাজারের মতো একটি জায়গা, সেখানে একদিকে যেমন মানুষ বসবাস করছে, অন্যদিকে কিন্তু ব্যবসার কাজ চলছে। রাসায়নিক পদার্থ যেমন রয়েছে, প্লাস্টিক যেমন রয়েছে, তেমনি কিন্তু এতটাই জায়গাটা এতটাই ন্যারো যে এখানে কিন্তু দমকল প্রবেশ করে ঠিক করে তারা আগুন নেভাবার কাজ করতে পারেনি। গতকালই আমরা দেখেছি যে ল্যাডার নিয়ে সেখানে কাজ করা সম্ভব হয়নি, ফলে কিছুটা তো অসুবিধার মধ্যে পড়তে হয়েছে দমকল কর্মীদের। তারা কিন্তু আগুন নেভাবার কাজটা প্রথম থেকে তারা সেভাবে করতে পারেননি, এবং সকালের দিকেও কিছুটা জলের অভাব থাকার কারণে কিন্তু ধীর গতিতে কাজ হয়েছে। তবে দমকল কর্মীরা তারা চেষ্টা করছেন। আর অন্যান্য দিক থেকে স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করছেন যে বড়বাজারের মতো এলাকা, আমরা এর আগেও দেখেছি নন্দনাম মার্কেটে আগুন লেগেছে, সেখানেও আগুন নিভতে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছে। এরকম একটি জায়গায় অগ্নি নির্বাপক ব্যবস্থা ছাড়াই কিভাবে এই ধরনের ব্যবসা চলছে? ঘিঞ্জি এলাকা, কেউ ব্যবসা করছে তার বাড়িতে, সেখানে আগুন লেগে যাওয়ার কারণে কিন্তু পরের বাড়ি অর্থাৎ আশেপাশের বাড়িগুলো সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার বড় একটা সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে বাড়িটি গতকাল রাত থেকে জ্বলছে, ইতিমধ্যে কিন্তু বাড়িটি নুয়ে গেছে, বলা যেতে পারে বাড়িটা একাংশ বসে যাচ্ছে, ফলে বাড়িটা ভেঙে পড়ার কিন্তু আশঙ্কা রয়েছে। তবে প্রশাসন প্রস্তুত রয়েছে, স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে গেছে। একেবারে সময় তুমি আমাদের সঙ্গে থাকো, পরিস্থিতির উপর নজর রাখো। আমাদের অন্য প্রতিনিধি দেবারতী ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি দেবারতীর কাছে চলে যাই। দেবারতী, এই যে বাড়ি যেখানে আগুন লেগেছে, সেই বাড়িকে আগেই বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল এবং ইতিমধ্যে বাড়িটির বেশ কিছু অংশ ভেঙেও পড়েছে। পুরসভা তরফ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? দেখো, প্রথমে আগুন নিভে যেতে হবে, তারপরে পুরসভার যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা রয়েছেন তারা ঘটনাস্থলে আসবেন এবং ঘটনাস্থলে এসে পুরো এই বাড়িটাকে খতিয়ে দেখবেন যে বাড়িটা ঠিক কি পজিশনে রয়েছে। তবে পুরসভার সূত্রের যেরকমটা খবর, যে দীর্ঘদিন আগেই এই বাড়িটিকে বিপজ্জনক তকমা দেওয়া হয়েছিল এবং কলকাতা শহরের যে কয়েকটি অতি বিপজ্জনক বাড়ি রয়েছে বা যেগুলো ভয়ঙ্কর অবস্থায় রয়েছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বা দুর্ঘটনা ঘটতে পারে, এই বাড়িটিও কিন্তু সেই রকমই একটি বাড়ির তালিকাভুক্ত ছিল এবং পুরসভার নজরেও
ছিল, কিন্তু তার মধ্যেই এরকম একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে। এবং এক্ষেত্রেও পুরসভার ইঞ্জিনিয়াররা যেরকম জানাচ্ছেন যে প্রাথমিকভাবে বাড়িটিকে দেখে যা মনে হচ্ছে তাতে বাড়িটি পুরোটাই ডেমলিশ করে ফেলতে হবে, কারণ এক্ষেত্রে আর কোনো উপায় নেই। এক্ষেত্রে যদি ভেঙে রাখা হয় পরবর্তীকালে এর অংশ ভেঙে কারোর গায়ে পড়তে পারে বা পাশের বাড়িতে পড়তে পারে, সেক্ষেত্রে একটা সমস্যা তৈরি হতে পারে। পুরসভার ক্ষেত্রে যেটা জানানো হচ্ছে যে এই বাড়িটি ভাঙার ক্ষেত্রেও যে আমাদের প্রশ্ন ছিল যে অতি বিপজ্জনক, এটা জানা সত্ত্বেও কেন বাড়িটিকে রেখে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে পুরসভার বক্তব্য যে যে সমস্যা কলকাতায় মূলত প্রধান সমস্যা হয়ে দেখা দিচ্ছে এই বিপজ্জনক বাড়িগুলির ক্ষেত্রে একটা স্টেপ নেওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে শরিকি ঝামেলা। এবং এই বাড়ির ক্ষেত্রেও কিন্তু একটা অংশ পুরোটাই গোডাউন ছিল এবং একেবারে টপ ফ্লোরে সেখানে বেশ কিছু বাসিন্দা ছিলেন, এবং একই সঙ্গে এই বাড়িটি একটি ওয়াকফ সম্পত্তি বলেও ঘোষিত রয়েছে। স্বাভাবিকভাবেই এই বাড়িটির সম্পত্তি ঠিক কার আয়ত্তাধীন সেটা নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছিল, এবং সে কারণেই পুরসভা সরাসরি নিজেরা এই ব্যাপারটাতে ইন্টারফেয়ার করতে পারেনি। এবং পুরসভা নতুন করে আইন সংশোধন করছে যে এই বাড়িগুলোর ক্ষেত্রে যাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, কিন্তু তার মধ্যেই এইরকম একটা ঘটনা ঘটে গিয়েছে। কিছুক্ষণ পর দুপুরের পর যখন আগুন নিভবে একেবারে পুরোপুরি, তখনই পুরসভার ইঞ্জিনিয়াররা এসে সিদ্ধান্ত নেবেন। সঞ্চিতা। দেবারতী, আপাতত তোমাকে ধন্যবাদ। দেবারতী এবং পাশাপাশি সোমা ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন, দুই প্রতিনিধিকেই ধন্যবাদ।